আমাদের আবেগে আরও একবার ঠান্ডা পান ঢেলে দিল ইব্রাহিম নামের এই যুবক। প্রিয় দর্শক, সোশ্যাল মিডিয়া, অনলাইন মাধ্যম, গণমাধ্যম সহ বিভিন্ন স্থানে এই ব্যক্তিটিকে আপনারা দেখেছেন, যিনি ঝলসানো মুখ নিয়ে ক্যামেরার সামনে বলছেন যে তিনি সৌদি আরবে ইলেকট্রিশিয়ানে কাজ করতেন, সেখানে দুর্ঘটনার শিকার হন এবং সেখান থেকেই তার এই অবস্থা হয়ে যায়। তার এই ঘটনা শুনে, গল্প শুনে হাজার হাজার মানুষ কেঁদেছেন। তার আবেগের সাথে আবেগী হয়ে মানুষ চোখের পানি ফেলেছেন। অনেকে তার চিকিৎসার জন্য নিজের কষ্টার্জিত অর্থ তাকে দান করেছেন। আর এই দান কিন্তু এমন পর্যায়ে গেছে যে মাত্র কয়েকদিনে কোটি টাকার উপরে সে সহযোগিতা পেয়েছে। কিন্তু বর্তমানে যে সকল তথ্য আসছে, সেই তথ্যগুলো শিউরে ওঠার মতো। নাম হচ্ছে মীর ইব্রাহিম। মানুষের সরলতা সুযোগ কিভাবে নিয়েছে? মোহাম্মদ ওসমান শেখ। আচ্ছা, আপনার দেশের বাড়ি? আমার দেশ উড়েছে গোপালগঞ্জ, মুকশেদপুর থানা, জেলা মুকশেদপুর থানা। আপনি ইব্রাহিমকে চিনেন কিভাবে, বা ইব্রাহিমের সাথে আপনার পরিচয় কিভাবে? আমি হচ্ছে যে দাহারান থানায় ডিউটি করি, তো দাম্মামি। আচ্ছা আচ্ছা, থানার মধ্যে আপনি আছেন? থানায় ডিউটি করি, হ্যাঁ হ্যাঁ, জেলের ভিতরে আমার কাজ। তো এই জেলে ওনার মামলাটা এখানে আসছিল। উনি পাশেই আমার মানে 10-15 কিলোমিটার দূরেই আর কি কাজ করতো। ওইখান থেকে আর কি কালো পুলিশে ধরে নিয়েছিল। আসসালামু আলাইকুম দর্শক। প্রবাসী মীর ইব্রাহিম বলতেছে প্রবাসী গিয়ে কাজ করতে গিয়ে তার মুখ ঝলসে গিয়েছে। এদিকে বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রবাসী মীর ইব্রাহিম নাকি প্রবাসী গিয়ে কোটি টাকার সম্পদ চুরি করতে গিয়ে তার মুখ কারেন্টে ঝলসে গিয়েছে। দর্শক, বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। আমাদের আবেগে আরও একবার ঠান্ডা পান ঢেলে দিল ইব্রাহিম নামের এই যুবক। প্রিয় দর্শক, সোশ্যাল মিডিয়া, অনলাইন মাধ্যম, গণমাধ্যম সহ বিভিন্ন স্থানে এই ব্যক্তিটিকে আপনারা দেখেছেন, যিনি ঝলসানো মুখ নিয়ে ক্যামেরার সামনে বলছেন যে তিনি সৌদি আরবে ইলেকট্রিশিয়ানে কাজ করতেন, সেখানে দুর্ঘটনার শিকার হন এবং সেখান থেকেই তার এই অবস্থা হয়ে যায়। তার এই ঘটনা শুনে, গল্প শুনে হাজার হাজার মানুষ কেঁদেছেন। তার আবেগের সাথে আবেগী হয়ে মানুষ চোখের পানি ফেলেছেন। অনেকে তার চিকিৎসার জন্য নিজের কষ্টার্জিত অর্থ তাকে দান করেছেন। আর এই দান কিন্তু এমন পর্যায়ে গেছে যে মাত্র কয়েকদিনে কোটি টাকার উপরে সে সহযোগিতা পেয়েছে। কিন্তু বর্তমানে যে সকল তথ্য আসছে, সেই তথ্যগুলো শিউরে ওঠার মতো। তিনি যেখানে কাজ করতেন, যেখানে দুর্ঘটনার শিকার হয়েছেন, তার সাথে আশেপাশের যে মানুষগুলো রয়েছে তারা ইতিমধ্যেই সত্য প্রকাশ করতে শুরু করছেন। তার কাছের লোকগুলো বলছেন তিনি সৌদি আরবে ইলেকট্রিশিয়ানের কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হননি। তিনি সৌদি আরবে একটি ফ্যাক্টরিতে, বদ্ধ ফ্যাক্টরিতে তামার তার চুরি করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। তিনি বিভিন্ন বদ্ধ কারখানা টার্গেট করে তারা একটি চক্র এরকম তামার তার চুরি করতেন, কারণ সৌদি আরবে তারের অনেক বেশি দাম। এই ধারাবাহিকতায় যখন একটি বদ্ধ কেমিক্যাল ফ্যাক্টরিতে তামার তার চুরি করার জন্য ওই পাইপটি কাটেন, তখন সেখান থেকেই কেমিক্যাল তার গায়ে পড়ে। এর ফলে সে হাসপাতালে ভর্তি হয় এবং হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা হয়। আর এই অভিযোগগুলো যারা করছে তাদের কিন্তু কথার অবশ্য যৌক্তিকতা রয়েছে, কারণ এরকম একটা ঘটনা ঘটলে সৌদি আরবে প্রায় প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলের অসংখ্য প্রতিনিধি রয়েছেন এবং এখানেও সোশ্যাল মিডিয়া অসংখ্য মানুষ কাজ করেন। এই ঘটনাটা যখন ঘটেছে তখনই সকলেরই জানা কথা ছিল, কিন্তু এই ঘটনাটা কিন্তু কেউ জানে নাই, কারণ এখানে এমন একটা অবস্থা, যখন কোনো বাঙালি কমিউনিটির কেউ প্রবলেমে পড়েন তখন কিন্তু সাধারণ মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। অথচ ইব্রাহিমের ব্যাপারটা কিন্তু কেউই জানেন না। এমনকি সে এখানে যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং তার যে লিগ্যাল ডকুমেন্ট, সে কিছুই কারো কাছে এখন পর্যন্ত শো করতে পারেননি, দেখাতে পারেননি। এমনকি তার বিরুদ্ধে 3টা মামলা সৌদি আরবে চলমান। একটি সৌদি আরবের প্রশাসনিক মামলা, একটি সেই কারখানার মালিকের মামলা, এবং একটি হাসপাতালের মামলা। এই মামলার জট থেকে বের হতেই সেই তড়িঘড়ি করে দেশে চলে আসে। সেই দেশে চলে আসার পরেও সে কিন্তু তার ক্ষান্ত হয়নি। দেখেন, যে সংগঠনটা শুরুতেই তাকে সহযোগিতা করেছিল, তার আর্থিক যোগান দেওয়াতে সহযোগিতার হাত বাড়িয়ে যায়, শেষ পর্যন্ত ইব্রাহিম সেই প্রতিষ্ঠানের নামেও অ্যালিগেশন আনে যে প্রতিষ্ঠান বেশি টাকা গ্রহণ করে আমাকে কম টাকা দিয়েছে। অন্যদিকে তার আশেপাশে যারা কথাগুলো বলেছেন, তারা বলছেন যে ইব্রাহিম নিজে খুব লাক্সারি লাইফস্টাইল তার দেশের মধ্যে
তার বাইক, তার আইফোন সহ তার অসংখ্য গ্যাজেট আছে। তাদের বক্তব্য হচ্ছে ইব্রাহিমের চিকিৎসার জন্য সে আগে এগুলো বিক্রি করে চিকিৎসা করুক, তারপরে সে সাধারণ মানুষের কাছে হাত পাতুক। প্রিয় দর্শক, ইব্রাহিম দুর্ঘটনার শিকার হয়েছে, আমরাও চাই ইব্রাহিমের চিকিৎসা হোক। তবে সেই চিকিৎসার মূল্য কি মিথ্যা কথা বলে চুকাতে হবে? সেই চিকিৎসার জন্য কি মানুষকে বোকা বানাতে হবে? সেই চিকিৎসার জন্য কি মানুষের আবেগে পানি ঢালতে হবে? আমরা তো আবেগে পড়ে, আমরা তো মানুষের কষ্ট দেখলে সবাই এগিয়ে আসি। তিনি যদি এই দেশে কোনো অপরাধ কর্ম করেও এই বিপদে পড়েন, তিনি সেটা সকলের সামনে স্বীকার করেন, মানুষ তারপরেও তাকে সহযোগিতা করবে, মানুষ তারপরেও সেই সুস্থ সেটা চাইবে। তবে প্রতারণার পদ্ধতি নিয়ে বা আরেকজনেরকে সত্য না জানিয়ে যখন এগুলো করা হয়, তখন এটা মনুষ্যত্বের মধ্যে পড়ে না, তখন এটা ন্যায়ের মধ্যে পড়ে না, এটা নীতির মধ্যে পড়ে না, এটা অনেকটা একটা প্রতারণামূলক কাজ হয়ে যায়। সে এই মানুষের সাথে উপস্থাপন করে সে কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আমাদের যে সাবেক ভিপি নূর তার কাছেও গিয়েছেন, বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে তাকে অসংখ্য টাকা তাকে সহযোগিতা করেছেন তার চিকিৎসার জন্য। এখন সেই চিকিৎসার জন্য এখন সেই টাকা সে মানে এমনভাবে চাচ্ছে, আরও চাচ্ছে, মনে হচ্ছে যে তার এটাই একমাত্র ব্যবসা। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনারা কে কে জানতেন বা কে কে নতুন জেনেছেন অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর এই বিষয়ে আপনাদের মতামত কি সেটাও আমরা জানতে চাই। আর এই বিষয়ে যারা এখনও ধোঁয়াশা রয়েছে তারা চাইলে অনলাইনে সার্চ দিয়ে আরও বিস্তারিত জানতে পারেন যে সে কোনো ইলেকট্রিকের কাজে দুর্ঘটনার শিকার হয় নাই, সে চুরি করতে গিয়ে তার চুরি করতে গিয়ে সে দুর্ঘটনার শিকার হয়েছে। এটা তার আশেপাশে যে লোকগুলো থাকতো তারাই কিন্তু এই বিষয়টি মানুষের সামনে উপস্থাপন করেছে। এই ক্ষেত্রে এই কথাগুলো বিশ্বাসযোগ্য হওয়ার আরও কয়েকটি কারণ রয়েছে। সৌদি আরবে যখন কোনো কোম্পানিতে কেউ কাজ করতে গেলে দুর্ঘটনার শিকার হয়, তখন সেই কোম্পানি তার লাইবিলিটি নেয়, তাকে সহযোগিতা করে, তার যে ইকামা আছে, ইন্স্যুরেন্স আছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানি তার পুরো ব্যয় মেটায়। এছাড়া যখন কোনো আকামা নাই বা কোনো কোম্পানিতে কাজ করে না এমন কোনো প্রবাসী যখন এরকম দুর্ঘটনার শিকার হয় সৌদি আরবে, তখন বাঙালি কমিউনিটির মানুষ টাকা উঠিয়ে তাকে সহযোগিতা করে। অথচ এমন একটা বড় ঘটনা ঘটেছে, তার বক্তব্য অনুযায়ী এটা সৌদি আরবের কোনো মানুষ, সাধারণ প্রবাসীরা জানে না। সে যখন দেশে গিয়ে ভিডিও বানিয়ে আপলোড করলো, সে যখন দেশে গিয়ে মিডিয়ার সামনে কথাগুলো বলল, তখনই মানুষ বিষয়টি জানতে পেরেছে। তার মানে এই বিষয়টির খটকা রয়েছে। সে অসুস্থ, তার ঝলসানো মুখ, এটা নিয়ে আমরা সবাই ব্যথিত এবং আমরা চাই তার চিকিৎসা হোক। তবে সেই চিকিৎসা নিতে যদি আমার প্রতারণার আশ্রয় নিতে হয়, সেটা কখনোই কাম্য নয়। কারণ আমরা যখন এরকম ঘটনার শিকার হই, তখন দেখি যে একজন মানুষ আমাদেরকে প্রতারিত করে আমাদের সহযোগিতা নিচ্ছে, সিম্পেথি নিচ্ছে। পরবর্তীতে যখন কোনো অ্যাকচুয়াল ব্যক্তির এরকম সহযোগিতার প্রয়োজন হবে, একজন দরকারি মানুষ, যার চিকিৎসা দরকার, যার অর্থ দরকার, সেই মানুষ যখন এরকম বিপদে পড়বে, তখন আমরা আর এগিয়ে আসবো না। কারণ আমরা ভাববো যে হয়তো এটা কোনো প্রতারণার কৌশল। তাই আমার ইব্রাহিমের কাছে অনুরোধ রইবে, আপনি যদি সত্যি যেটা আপনার আশেপাশের মানুষগুলো কথাগুলো বলেছে, তারা সরাসরি লাইভে এসে কথাগুলো বলেছে এবং তারা উপযুক্ত প্রমাণ দিয়েছে এবং আপনাকে চ্যালেঞ্জ ছুড়েছে যে আপনি হাসপাতালের থেকে শুরু করে আপনি যেই ঘটনাগুলো বলেছেন তার লিগ্যাল কোনো ডকুমেন্ট দেখাতে পারবেন কিনা। আপনি বলেছেন পারবেন না, তার মানে ঘটনাটা অবশ্যই সত্য। আপনার উচিত দেশবাসীর সামনে ভিডিওতে আসা, এসে সকলের কাছে ক্ষমা চাওয়া, যারা আপনাকে সহযোগিতা করেছে, যারা আপনার সিম্পেথি দেখিয়েছে, যারা আপনার কষ্টে চোখের পানি ঝরিয়েছে, তাদের কাছে ক্ষমা চাওয়া এবং বলা যে আমি সেখানে অন্যায় করতে গিয়ে আহত হয়েছি, তবে আমি চাই আমার চিকিৎসা হোক এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। আশা করি বাংলাদেশের মানুষ অনেক উদার, আপনাকে ক্ষমা করে দিবে এবং আপনার সহযোগিতা করবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন। নাম হচ্ছে মীর ইব্রাহিম। মানুষের সরলতা সুযোগ কিভাবে নিয়েছে? তিনি দাম্মামে একটা কোম্পানিতে চাকরি করতেন, কিন্তু একটা পরিত্যক্ত কোম্পানি তার চুরি করতে গিয়ে, তামার তার চুরি করতে গিয়ে ওখানে কেমিক্যালের যে তার থাকে, সে তারের টেপ খুইলা ওখান থেকে কেমিক্যাল আইসা মুখে এবং হাতে পড়ছে, আর সেখান থেকে তার পুড়ে গেছে। অথচ ওই কোম্পানি কিন্তু তাকে কোনো চিকিৎসা করে নাই, আর ওখানে থাকা মানুষ কিন্তু কোনো তাকে সহযোগিতা করে নাই। আর তিনি কি বলছে যে আমাকে সাহায্য করুন, আমি ওখানে কাজ করতে গিয়ে এই কাজ হয়েছে, মানে এই সমস্যাটা হয়েছে। সরলতার সুযোগ নিয়ে মানুষের সঙ্গে ধোঁকাবাজি ছাড়া কিছু না। যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দিন। যারা এই নাম্বারে বিকাশে টাকা দিচ্ছেন, আপনারা একদম চোরকে টাকা দিলেন। উপরে যে থোবরাটা দেখতেছেন না, সবাই তো জানেন থোবরাটার এই অবস্থা কেমন হয়েছে। আসলে বাঙালির আবেগ জানে বেশি, ওই কারণে মনে করেন বাঙালি পিছন মারাও খায় বেশি। কারণ এই কথা কইলাম কে রে,
এই থোবরাটা এমন হয়েছে কে লেগে আমরা তো জানি যে সৌদি আরবে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শর্টে এই থোবরাটার আজকে এই অবস্থা হয়েছে। কিন্তু আমরা যেটা জানতাম ওইটা ভুল জানতাম। ওনার সাথে যারা যারা কাজ করতো তারা এখন মুখ খুলতেছে যে মনে করেন পুরান পুরান যে কোম্পানিগুলো আছিল যেগুলা সৌদি আরবে বন্ধ করে থাকতো বছরের পর বছর, ওই কোম্পানিগুলোর মধ্যে গিয়ে যে তামার তারগুলো আছে ওইগুলা খুলা খুলা ব্যস্ত। সৌদি আরবে আবার তামার তার অনেক দাম। হঠাৎ করে একদিন মনে করেন একটা কেমিক্যাল কোম্পানির মধ্যে গেছিল তামার তার চুরি করার লাগিয়া। আজকে ওই কেমিক্যাল কোম্পানির কেমিক্যাল পয়রা আজকে ওনার এই থোবরাটারই অবস্থা। ভাই বিশ্বাস করেন এই নিউজটা পাওয়ার পরে বুঝতে পারলাম ভাই বাঙালির আবেগের লোকে সবাই খেলতে পারে। এখন যাই হোক আল্লাহ এই বাইরে সুস্থতা দান করুক এই দোয়াই করি। মোহাম্মদ ওসমান শেখ। আচ্ছা, আপনার দেশের বাড়ি? আমার দেশ উড়েছে গোপালগঞ্জ, মুকশেদপুর থানা, জেলা গোপালগঞ্জ, মুকশেদপুর থানা। তা আপনি ইব্রাহিমকে চিনেন কিভাবে, বা ইব্রাহিমের সাথে আপনার পরিচয় কিভাবে? আমি হচ্ছে যে দাহারান থানায় ডিউটি করি তো, দাম্মামে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, থানার মধ্যে আপনি দাহারান আছেন? থানায় ডিউটি করি। হ্যাঁ হ্যাঁ, জেলের ভিতরে আমার কাজ। তো এই জেলে ওনার মামলাটা এখানে আসছিল। উনি এই পাশেই আমার মানে 10-15 কিলোমিটার দূরে আর কি কাজ করতো। ওইখান থেকে আর কি কালো পুলিশে ধরে নিয়েছিল ওই ফায়ার হওয়ার পরে, বুঝছেন? মরে 1 মাস আইসিইউতে রাখছিল হসপিটালে। আইসিইউতে রাখার পরে ওনারে আমাদের থানায় করে দিছিল, আপনার হস্তান্তর করে দিছিল, বুঝছেন? পুলিশ ধরছে কেন? মানে তো- কি ওনার আকামা ছিল না নাকি? না, আকামা তো ছিল, কিন্তু উনি তো অসুস্থ না। ওনার সাথে যারা ছিল পাকিস্তানি 4 জন ছিল, আর মাতৃ ছিল 2 জন, আচ্ছা আচ্ছা বুঝছেন? আচ্ছা আর একজন ছিল বাঙালি। আচ্ছা। ওনার বাড়ি হয়তো মনে হয় রংপুর দিনাজপুর এই লাইনে হবে। তো ওনারা কি কোনো অন্যায় করছে ওরে- নাকি? হ্যাঁ, ওনারা কি কোনো অন্যায় করছে নি? অন্যায় তো অন্যায় করছে, মানে ভিডিও একবারে ক্যামেরা, এটা সে তো বোঝেন সবকিছুই হ্যাঁ ক্যামেরা নিয়ন্ত্রণ করে, বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ। ক্যামেরা ট্যামেরা সবকিছু ছিল। হুম। আমার যে মুদির ছিল জেলের মাসুল, হুম। এর কাছে আমি বলছি যে দেখ আর কি সমস্যা, তো এই অবস্থায় একটু দেশে পাঠানোর কোনো ব্যবস্থা আছে কিনা। হুম হুম। পরে আমরা বলতেছে ওসমান দেখ, এই মাতৃ ছিল 2 জন, পাকিস্তানি আসছিল, একজন বাঙালি আসছিল, আর ওই আসছিল, ওরা সবাই দাঁড়ানো ছিল, আর ওই যে কেবল কাটতেছিল, এই আপনার কাটার মেশিন গুলো আছে না, বড় কেবল বলতে এই কেবল কি উনি মানে এটা কি মানে অনুমোদন ব্যতীত মানে কাটে বিক্রি করার উদ্দেশ্যে কাটতেছিল নাকি? না না না, ওই যে চুরি করাই। ও আচ্ছা আচ্ছা মুদ্রি আচ্ছা। আমার ডাইরেক্ট বলতেছে দেখ, মুদ্রি আমার ডাইরেক্ট বলতেছে দেখ, হ্যাঁ হলো আলী বাবা, বুঝছিস? হলো আলী বাবা কাবির, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই মানে এটা উনি একা করেন না, ওনার সাথে আরো লোকজন ছিল, মাসরি হ্যাঁ, পাকিস্তানি ওই মিলে। পাকিস্তানি আর মাতৃরা ছিল। ও তো ওই অ্যালিগেশনে জানি তো, এই মানে উনি ওটা করতে গিয়ে আহত হন, পরবর্তীতে পুলিশ কি ওই অ্যালিগেশনে উনারে নিয়ে আসছে থানা, এই তো? হ্যাঁ হ্যাঁ, আর যারা ছিল বাদ বাকি ওদেরকে এখন আপনার ইসে আভা আছে জেলের ভিতরে। তো আচ্ছা ওই আচ্ছা, লোকটা না। উনার বিরুদ্ধে যদি অভিযোগ হয়ে থাকে তাহলে উনারা ছাড়লো কেন? উনি দেশে গেছেন কিভাবে? উনি অসুস্থর ক্ষেত্রে ওনারে হচ্ছে গিয়ে দেশে পাঠাইছে, বুঝছেন? ওনারে এখানে রাখে নাই, শরীরে পচা গন্ধ বেরিয়েছিল, রক্ত পয়জন বেরিয়েছে, এই কারণে ওনারে বোঝেন না, আমার এখানে রাখছে, আমারে দিন রাত 24 ঘন্টা আমার ডিউটি করাইছে। যেখানে আমার 8 ঘন্টা ডিউটি, এখানে আমার 24 ঘন্টা ডিউটি করা লাগছে একসাথে। 4 দিন থেকে খাওয়াইছি দাওয়াইছি, পরে এখান থেকে পেপার টেপার করে কোর্টে দিছে, কোর্ট থেকে আপনার হচ্ছে যে জেলে পাঠাইছিল। জেল থেকে ওইখানে হয়তো নতুন ক্যাপ্টেন আইছে, যার কারণে এই ক্যাপ্টেন আর কি ওনার অবস্থা দেখে পরে দেশে পাঠাইছে, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা এই আচ্ছা। যে আমার এখান থেকে তা আপনার সাথে ওনার সাথে মানে কথা হয়েছে, এই যে আমাদের ইব্রাহিম ভাইয়ের সাথে কখনো কথা হয়েছে? কি বলছেন? বাড়িতে যাওয়ার পরে কথা হয়নি, আমি বহুত চেষ্টা করছিলাম, এইখানে চেষ্টা করছি। উনি আমার ডাইরেক্ট বলতেছে যে ভাই আমার ফল আমার আল্লাহ দিছে, আমি যে অন্যায় করছি এই ফল আমার আল্লাহ দিছে, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, উনি নিজেই এটা স্বীকার গেছেন নাকি, মানে যে ভুল করছেন? হুম, ভুল করছে। আমি দ্বিতীয়ত বলছি যে দেখেন ভাই, যতই লুকোচুরি করেন এটা সে সব ক্যামেরা নিয়ন্ত্রণ করে, আপনার ভিডিও সহকারে আমার মুদ্রা আমার দেখাইছে। ও আপনি আচ্ছা আচ্ছা। যে কাজটা করছেন, হুম আপনি যে কাজটা করছেন এখানে যে জায়গা করবে হলো এইসব কাজ মারছি কিংবা পাকিস্তানি যারা এরা, হুম। আপনি সেখানে কি জন্য গেছিলেন? কয় ভাই টাকার জন্য, বাড়ির এই সমস্যা সেই সমস্যার জন্য আমি গেছিলাম। আমার ওই দিনই প্রথম দিন গেছে। আচ্ছা, প্রথম যদি আমরা নিয়ে থাকি তাহলে তো অন্তপক্ষে আমি সেই জিনিসটা বুঝবো যে বিষয় আশায় কি, এরপরে হচ্ছে গিয়ে কাজে হাত দিব কিংবা যে কোনো কাজটা আমি করবার দেবো, এটা বুঝে নিতে হবে না? হুম হুম হুম। আচ্ছা, এই দেশে তো ধরেন আপনি তো যেহেতু জেলের ভিতরে কাজ করেন, সেক্ষেত্রে জানেন যে এই দেশে তো ধরেন শাস্তি হয় মানে অপরাধের পরিমাণ হিসেব করি। তো কি পরিমাণে তার ছিল, বেশি তার না কম তার?
প্রায় 1 টনের মতন ছিল। এটা যে এখনো আছে আমাদের এখানে স্টোরের ভিতরে আটকানো না, এটা আমরা ও সব এক এক টন তার তাহলে তো অপরাধের পরিমাণ অনেক বেশি ধরেন এদেশের হিসেবে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়া যেহেতু সে অসুস্থ, জি। সেই ক্ষেত্রে ওনার দেশে পাঠিয়েছে। আর যে মাসি আর পাকিস্তানিরা ছিল, জি। আর একজন বাঙালি ছিল সাথে, 11 হলো ওই যে জেলে ভরে দিচ্ছে। সর্বনিম্ন আর কি আপনার 5 বছর জেল হবে সর্বনিম্ন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না আসলে মূল ঘটনাটা হচ্ছে কি, মানে উনি আহত হয়েছেন, উনার প্রকৃতি তো প্রত্যেকেরই সিম্প্যাথি আছে, স্বাভাবিক বিষয়, উনি সুস্থ হোক এটা সবাই চান। মূল ঘটনাটা হচ্ছে আর কি যে উনি ঘটনাটা আসলে করছেন কিনা, বা যেই মানে সিস্টেমে উনি টাকা চাইছেন, বা এটা নিয়ে আসলে মূল প্রশ্ন আর কি। তো এই বিষয়ে আপনি কি, আপনার কি অভিমত, আসলে ঘটনাটা কি বলে আপনি কি? আমি যখন এই ভিডিওটা প্রথম দেখলাম, ওই যে একজন কন্টেন্ট ক্রিয়েটর কি জানি নাম, এর কাছ থেকে সংসদ ভবনের পাশে যে জুয়েল ভাই, বক্তৃতাটা দেখলাম, জুয়েল আমি সেদিন থেকে ওনার সাথে যোগাযোগ করার জন্য বহু চেষ্টা করছি। আসলে বিজি মানুষ তো এরা আমাদের এই কথা শুনবার চান না, বুঝছেন, জি একে শুধু টাকার দরকার। জি তো আমি চাইছিলাম কি যে আসলে সে সুস্থ হোক, সে সুস্থ হোক, পরিবারের হাল ধরুক। তবে সে যে কাজটা করে গেছে, এই কাজটা আসলে নিজেদের পরিবারের মান সম্মান, নিজের বাংলাদেশের একটা মান সম্মান সব একেবারে বিলাস করে দিয়ে এরপরে গেছে দেশে, বুঝছেন। এটা এখন দেশে যায়, এখন সুস্থ হইতেছে, এখন যে এখনো যে মানুষের কাছে টাকা ইনকাম করতেছে, আবার নিজের একটা পেজও খুলে নিচ্ছে। এইখানেও আমি যোগাযোগ করার চেষ্টা করছি, আমার সাথে একটু কথা কোক, এই সব প্রতারণা মানুষের সাথে না করুক, মিথ্যা কথা না বলুক, সলসাতুরি না করুক। হ্যাঁ বলে আমাদের এলাকায় পর্যন্ত গ্রামে একটা গ্রাম আছে, এই গ্রামে মাদ্রাসায় পড়ছে, আমাদের এলাকায়, আমাদের বাড়ি, আমাদের ইউনিয়ন, আমাদের চেয়ারম্যান যা যা ছিল সবার সাথে যোগাযোগ ছিল, সবাই ও তার মানে আপনারা বাড়িও পাশাপাশি আপনাদের। আচ্ছা যাক, এখন মূল যে বিষয়টা আসলে মানে ধরেন যে কন্ট্রোভার্সি বা যে এখন বিতর্কটা তৈরি হয়েছে আর কি, আমার সাথে আজকে ওনার সাথে কথা হয়েছে, ওনার ভাইয়ের সাথে কথা হয়েছে, ওনার সাথেও কথা হয়েছে। তো উনি আমারে বলছেন না ভাই এরকম এরকম আমার নামে মিথ্যা হয়েছে এসে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাই, অভিযোগগুলো তো আপনার লোকেরাই দিছে, যারা আপনার সাথে কাজ করে প্রত্যেকটা মানুষ বক্তব্য দিছে, প্রত্যেকটা মানুষ মুখে বলছে, তাদের সাথে আপনার সাথে কি সমস্যা? বলে যে না আমি তো অনেককে চিনিও না, উনি বলছেন যে আমি তাদেরকে চিনিও না। এমনি অন্যদিকে তার ভাই ফোন দিছে, দিয়ে বলতেছে যে আপনি যে বলেন 1 কোটি টাকা পাইছে, উনি তো 1 কোটি টাকা পান নাই, আপনি ভুল ইনফরমেশন দিচ্ছেন। তো আমি বললাম আচ্ছা 1 কোটি টাকার কম বেশি ঠিক আছে, সেটা বাদ দেন, বাকি কোনো ইনফরমেশনে ভুল আছে কিনা। উনি ওগুলা না বলে উল্টা আরো ধরো চড়াও হয়, ফোন দিয়া ধমকাধমকি, এই সেই দেখে নিবি, ওই করবি, সেই করবি, এগুলো আর কি। এদেশে সব কিছুর তথ্য প্রমাণ সবকিছু আছে, এদেশে হ্যাঁ প্রমাণ আছে, এদেশে সব তথ্য প্রমাণ আছে। এদেশে কেউ সামান্য একটা অপরাধ করে এদেশে থেকে পার পেতে পারে না। এখন ধরেন আপনি যখন আমাকে প্রথম জানাইছেন, তখন কিন্তু আপনি নিজেও বলছেন যে আপনি 4 দিন ওনারে সেবা শুশ্রূষা ওনার করছেন, ওনারে খাওয়াইছেন নিজের হাতে, ঠিক না? 4 দিন ওনারে খাওয়াইছি, 24 ঘন্টা আমার ডিউটি করা লাগছে, 24 ঘন্টা ওনার সাথে ডিউটি আপনি করছেন এই জেলের ভিতরে। তো আমরা তো সবাই সিম্পেথি, আমাদের দেশি মানুষ ভাই, দেশি ভাই, আমাদের প্রশ্নটা হচ্ছে আর কি যে প্রক্রিয়া এখন এই অনেকে বলবে যে এখন তো উনি সহযোগিতা পাক, সুস্থ হোক, সেটা ওনার বিষয়, কিন্তু আপনারা কেন বারবার এটা নিয়ে করছেন? আসলে করার বিষয় এই কারণে যে মানুষ উল্টা, আমরা কেন সত্য বলছি বা আমরা কেন সত্য উপস্থাপন করছি, সেজন্য উল্টা আমাদেরকে এখন মানুষ ব্লেম দিচ্ছে যে হ্যাঁ, এখন উল্টা মানে অবস্থা এমন যে মিথ্যা জয় হইতেছে, আমরা সত্য কেন বলতেছি, এটা নিয়েই অনেকটা সমস্যা। উনি সুস্থ হোক আমরাও চাই, আমি নিজেও ওনাকে সহযোগিতা করছি, তো সেক্ষেত্রে আমরা সবাই তো চাই উনি সুস্থ হোক, কিন্তু সহযোগিতা সুস্থ হওয়ার তো কথা বলার আছে। আমি এখন আপনার কাছে যদি আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে মিথ্যা কথা বলে আপনার থেকে নিয়ে, আপনাকে ভালো লাগবে? আপনি যখন জানবেন যে আমি মিথ্যা বলে নিচ্ছি, ঠিক না? আপনি নিজেও তো আমাকে বলছেন যে প্রসেসে উনি চাচ্ছেন, এটা আপনিও পছন্দ করতেছেন, এবং আপনিও চাচ্ছেন, বারবার ওনাকে ফোন দিয়ে চেষ্টা করছেন, উনি আপনার ফোন ধরছে না, আপনি নিজেও তো এটা বলছেন আমাকে। যে করে বিকাশ নাম্বার দিছে, আমি প্রত্যেকটা বিকাশ নাম্বার স্ক্রিনশট দিয়ে, আমার যে সিমটা এখন আপনি ফোন দিচ্ছেন, এই সিমটা ল্যাবরা সিম, বুঝছেন, এটা বাংলাদেশে কল করার জন্য মিনিট আসে হাজার। তো আমি সবসময় মিনিট কিনাতে আমার মার সাথে কথা বলি বাটন ফোনে, আমার বোন বোনাকের সাথে কথা বলি বাটন ফোনে, এই মতো কথা বলি। তো আমি আমার সেই ল্যাবরা সিমে আমি বারবার ফোন দিচ্ছিলাম, এই ফোন রিসিভ করে না। একটা ফোন রিসিভ করছিল, এটা আপনার এজেন্সি, আপনার একটা কোম্পানি থেকে, তো ওটা বলতেছে দেখেন আমরা জাস্ট কানেক্ট করে, ফান্ড কানেক্ট করে আমরা ওনারা দিয়ে দিচ্ছি, আমরা ওনাদের সাথে যোগাযোগ করে দিতে পারবো না, বুঝছেন। এরপরে আমি আর কোনো যোগাযোগ করি না, আমি বলছি খালি বললি এগুলো যে যা করে খায়। ইব্রাহিম ভাই নিজেই তো ধরেন এখন যে প্রতিষ্ঠান ওনাকে আর্থিক সহযোগিতা করার জন্য এগিয়ে আসছে, তার বিরুদ্ধে এলিগেশন দিয়েছেন যে ওনারা অনেক টাকা উঠাইছেন বাট ওনাকে দেন নাই, ঠিক আছে। আজকে আমার সাথে অনেকক্ষণ তার কথা হয়েছে, এবং উনি অসুস্থ হিসেবে আমারও ওনার প্রতি খুবই সিম্প্যাথি, আসলে আমারও মায়া লাগছে, এবং উনি কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, আমি বুঝতেছি বিষয়টা।
উনি যখন আমার সাথে কথা বলেন অনেক কষ্ট হচ্ছে কথা বলতে, যেহেতু এই জিনিসটা ধরেন মুখেরই অবস্থা, ধরেন মুখটা শুকাইতেছে, সেক্ষেত্রে আরও বেশি ধরেন সমস্যা দেখা দিচ্ছে আর কি। জ্বালা যন্ত্রণা করতেছে। হ্যাঁ, সেই হিসেবে এখন আমিও চাচ্ছি না বিষয়টা মানে যাতে আর বাড়ুক, কিন্তু এখন পরিস্থিতি এমন যে হুমকি ধমকি যখন শুরু হয়েছে বা সত্য মিথ্যার এখানে একটা বিষয় দাঁড়িয়ে গেছে, মানুষ যে সত্য প্রকাশ করছে তাকেই ভুল বুঝতেছে, এই জন্য আর কি জাস্ট কথাগুলো বলা, নইলে তার কথাগুলো বলার প্রয়োজন নাই। কথাগুলো তো অলরেডি বিভিন্ন গণমাধ্যমে চলেই আসছে, ঠিক আছে? এতটুকু আসতো না, ওনারা যদি হেল্পফুল হইতো বা ওনারা যদি ওনাদের ভুল স্বীকার করে নিত, তাহলে আর এগুলো কিন্তু ফার্দার আসে না। কিন্তু ওনারা বারবার তথ্য প্রমাণ সহ বিভিন্ন বিষয় নিয়ে বারবার বলতেছেন, যার কারণে বারবার একই কথা আসতেছে, এই আর কি। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক তথ্য দিন। আর এছাড়াও ওনার ওখানকার স্থানীয় অনেকের বক্তব্য আছে, আমি চাই না সেই বক্তব্যগুলো ধরেন আবার পোস্ট করে আরো হ্যাম্পার হোক ওনার, যতটুকু। শোনেন একটা জিনিস কি ভাই, বড় ভাই, আসলে কি আমরা মানে বাহিরের নিয়ম কারণ আমাদের বাঙালি জাতি আমরা এখনো খুবই কম জানি, বুঝছেন? আমরা মানুষের খুবই মনে করেন যে পাঁপড়ে পালাই উল্টা পাল্টা পয়েন্ট টান দিয়ে কথাবার্তা বলে মানে যা করার তাই করতে পারি, বুঝছেন? এখন এখানে সব তথ্য প্রমাণ ভিডিও সব আমার নিজের চোখে আমি দেখছি। এর আগে একটা ঘটনা ঘটছিল, সেটা আমি নিজে আপনার হচ্ছে বাংলাদেশের 60,000 টাকা আমি নিজে উত্তোলন করাই, আমি মানে 24 ঘন্টা সময় দিয়েছিলাম। 24 ঘন্টার ভিতরে আমার এখানে 13 ঘন্টার ভিতরে আমার এখানে টাকা দিয়ে তারপরে গেছিল। আমি আমার কথা থেকে বিপদে যদি পড়ে থেকে আমি তারা এইগুলো হেল্প করি, কিন্তু উনি তো একটা অপরাধী ছিল, বুঝছেন? উনি তো একটা অপরাধী, উনি অপরাধ করতে ওনারা আল্লাহ এটা নিজেই শাস্তি দিচ্ছে। এখন এখানে আমরা চাই যে সে সুস্থ হোক, আল্লাহ হায়াত করতে সুস্থ। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আমার কাছে মনে হয় প্রবাসী মীর ইব্রাহিম ভাই তার পাপের শাস্তি সে পেয়ে গিয়েছে। আমাদের সকলেরই উচিত পাপীকে ঘৃণা করা নয়, পাপকে ঘৃণা করতে হবে। এজন্য প্রবাসী মীর ইব্রাহিম ভাইয়ের পাশে আমরা সবাই দাঁড়াবো, আমরা যতটুকু পারি আমরা সবাই সাহায্য করব। এই ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য, সবাই দান করুক, সবাই প্রবাসী মীর ইব্রাহিম ভাইকে সাহায্য করুক, তবে সত্যটা জেনে সাহায্য করুক। তো যাই হোক দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।